যে এসএসসির ক্ষেত্রে আগেই বলে দেওয়া হয়েছে যে এসএসসি নতুন গ্রুপ তৈরি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আর মাত্র 7 দিন সময় আছে এবং বিকাশ ভবন এক্ষেত্রে কোনো রকম ছাড়পত্র দেয়নি। তো সকলে তো দিশেহারা এই মুহূর্তে বলি। দেখুন, এই পুরো জিনিসটা ঘেটে করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে, কেন মানা হবে, কিভাবে মানা হবে, কোনো রকম গাইডলাইন কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন, আমার উপর ভরসা রাখতে। মানুষ ভরসা রাখবে কি করে? আপনি কিছু পথ তো দেখান, কিছু তো বলুন, কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে। উনি কোনো দিশা দেখাতে পারছেন না। এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা অ্যাপিল করবো। কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারপাশটা অন্ধকার, কোনো আশার আলো অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু দাদা, এর মধ্যে মুখ্যমন্ত্রীর কথা মতো যারা চাকরি হারা সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি অনুদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি কর্মীরা পাবে মাসে 25,000 টাকা, আর গ্রুপ ডি পদের কর্মীরা পাবে 20,000 টাকা। এটা কি কিছুটা অযোগ্যদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার মতো নয়? একদম। এবং এটা করা হচ্ছে এই জন্যই যে অযোগ্যদেরকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া শুধু নয়, এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কিস্তিতে শোধ করা হচ্ছে। প্রথম কথা, আমার একটা প্রশ্ন আছে, যদি অযোগ্যদের চাকরি শেষ পর্যন্ত চলে যায় কোর্টের রায়ে, মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারে, তাহলে আপনার আমার ট্যাক্সের টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন, এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে? তারা কি ফেরত দেবেন? এ তো গভর্নমেন্টের শেখারের টাকা। মুখ্যমন্ত্রী কার মত নিয়ে এটা করছেন? আমাদের মত নিয়েছেন কি জনগণের? যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি, সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য, যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা অযোগ্য, যারা পয়সা দিয়ে সাদা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের তো কোনো ভাতা কেন, কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা। তাহলে মানুষ সবাই বলে যে আমরা চুরি করবো, আমাদেরকে ভাতা দেওয়া হবে। বলছে যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আলোচনার প্রয়োজন, কিন্তু অপারেশন সিঁদুর আর মুর্শিদাবাদ দুটো কি একই জায়গায় আসতে পারে? দেখুন, মুর্শিদাবাদ আমাদের রাজ্যের ইন্টারনাল একটা সমস্যা। স্বাভাবিকভাবে সেই বিষয়টি আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা হওয়া একান্ত প্রয়োজন। তার কারণ, যেভাবে পেহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মার্ডার করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে গুলি করে, ঠিক সেইভাবে চন্দন এবং হরগোবিন্দ দাসকে ধর্ম দেখে মার্ডার করা হয়েছে। আর হাইকোর্টের 3 সদস্যীয় যে টিম, সেই টিমের যে রিপোর্ট জমা হয়েছে, সেই রিপোর্টে তো আর কিছু বাকি নেই ঢাকা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার এমএলএ, তার কাউন্সিলর, এবং আমি তখনও বলেছিলাম, আবার রিপিট করছি, এই সমস্ত শক্তি যারা এই জেহাদি সন্ত্রাসে বিশ্বাস করে, সেই শক্তিগুলো যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবলের মনে হয় তৃণমূল করে, এরা কেউ তৃণমূল করে না। এরা এদের ধর্মীয় এজেন্ডাকে, উগ্রপন্থী এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। আজ তৃণমূল ক্ষমতায় আছে তাই এরা তৃণমূল, যদি সিপিএম ক্ষমতায় থাকতো তাই তখন এরা সিপিএম হতো। তখন ধর্মীয় এজেন্ডা এরা করেছে, ইমপ্লিমেন্ট করেছে। সেই নয় একের পর এক সীমান্তবর্তী গ্রামগুলো মুর্শিদাবাদের হিন্দু শূন্য হয়ে গেছে সিপিএম আমলে। এটা বোঝা দরকার, বাংলার শিক্ষিত সমাজকে বোঝা দরকার, নচেত আগামী দিনে বাংলার ভবিষ্যৎ, বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ দিন আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।